রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ নেতানিয়াহু বলেছেন কেবল কাতার নয় অন্য আরব দেশেও হামলা চালানো হবে। কাতারের হামলার বিরুদ্ধে সম্পূর্ণ নীরব কাতারে আরব মুসলিম সম্মেলন। কাতারের হামলায় ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে আরব দেশগুলো। যুক্তরাষ্ট্রের সমালোচিত সাংবাদিক টাকার কার্লসন বলেছেন 9/11 হামলার বিষয়ে চালানো তাদের অধিকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আরও হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কেবল কাতার নয় অন্যান্য আরব দেশেও হামলা চালানোর কথা বলেছেন নেতানিয়াহু। বুধবার নেতানিয়াহু বলেন যেখানে ইসরায়েলের শত্রুরা থাকবে সেখানেই আমরা হামলা চালাবো। কাতারের উদ্দেশ্যে তিনি বলেন সব হামাসকে আমাদের হাতে তুলে দেন অথবা গ্রেফতার করুন, তা না হলে আমরা তাদের হামলা চালিয়ে হত্যা করব। এর আগে মঙ্গলবার ইসরায়েল কাতারে হামলা চালিয়ে হত্যা করেছে হামাসের 6 জনকে। যুক্তরাষ্ট্রের পদলেখী কাতার এই হামলাকে নিজের দেশে হামলা না বলে হামাসের উপর ইসরায়েলের হামলা হিসেবে আখ্যায়িত করেছে। কাতার যদি একটি স্বাধীন সার্বভৌম দেশ হয়ে থাকে তাহলে ইসরায়েলের এই হামলা জাতিসংঘ সহ সমস্ত আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘনই কেবল নয় বরং জাতিসংঘের অস্তিত্বকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখানোর মতো ঘটনা। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্পূর্ণ অস্বীকার করার শামিল। কাতারের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানানো ছাড়া ইসরায়েলে পাল্টা হামলার কোনো সামর্থ্য তাদের নেই। মিশর, পাকিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ সহ হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া অন্যান্য আরব ও মুসলিম দেশের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা পর্যন্ত জানানো হয়নি। আরব রাষ্ট্রগুলোর সংগঠন আরব লীগ ও মুসলিম দেশগুলোর সংগঠন OIC সম্পূর্ণ নীরব ইসরায়েলের এই ধরনের হামলার বিরুদ্ধে। যেসব আরব দেশের উপর দিয়ে বিমান উড়ে গিয়ে কাতারে হামলা চালিয়েছে সেসব আরব দেশ ইসরায়েলকে সাহায্য করেছে কাতারে হামলা চালানোর জন্য। কারণ কোন দেশের উপর দিয়ে অন্য দেশের যুদ্ধ বিমান ওরা সম্পূর্ণ নিষেধ আন্তর্জাতিক সমস্ত আইনে। কোন দেশে অন্য দেশের যুদ্ধ বিমান, মিসাইল বা অন্য কোন সামরিক আকাশ যান প্রবেশ করলে সাথে সাথেই তা ওই দেশের আর্মি কর্তৃক ভূপাতিত করার কথা। যেমন বুধবার রাশিয়া ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডের আকাশ সীমায় প্রবেশ করে 19টি ড্রোন, সবগুলো ড্রোন পোল্যান্ড ভূপাতিত করেছে। এসব ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে পোল্যান্ডকে সহায়তা করেছে জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডস। কাতারে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলকে ব্যবহার করতে হয়েছে সৌদি আরবের উপর দিয়ে কয়েক হাজার মাইল আকাশপথ অথবা জর্ডান, ইরাকের আকাশসীমা, আকাশে পূর্ণ জ্বালানি পর্যন্ত সংগ্রহ করতে হয়েছে এসব যুদ্ধ বিমানকে। কিন্তু এসব ইসরায়েলি বিমান লক্ষ্য করে কোনো আরব দেশ মিসাইল ছোড়েনি। ইসরায়েলের এসব যুদ্ধ বিমান প্রতিহত করার জন্য সৌদি আরব বা অন্য কোনো দেশ আকাশে উড়ায়নি তাদের কোনো যুদ্ধ বিমান। সৌদি আরবকে রক্ষায়, কাতারকে রক্ষায় প্রতিটি দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু যুক্তরাষ্ট্র এসব দেশকে রক্ষায় ইসরায়েলের বিমান লক্ষ্য করে কোনো মিসাইল ছোড়েনি। বস্তুত যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ইসরায়েল কাতারে হামলা চালিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের পদলেখী কোনো আরব দেশের রাজপরিবার এই ঘটনার নিন্দা পর্যন্ত জানানোর সাহস করছে না। হতে না পারে তাহলে সৌদি আরবের উপর দিয়ে আকাশপথে ইসরায়েল থেকে কাতারের দূরত্ব 2228 কিলোমিটার। ইসরায়েলের গণমাধ্যমে খবরে বলা হয়েছে কাতারের হামলার ক্ষেত্রে ইসরায়েলের যুদ্ধ বিমান মোট 2225 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এই তথ্য থেকে বোঝা যায় ইসরায়েল কাতারের হামলার ক্ষেত্রে ব্যবহার করেছে সৌদি আরবের উপর দিয়ে দীর্ঘ এই আকাশপথ। প্রকাশিত তথ্যে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 জেনারেশন স্টিলথ ফাইটার জেট ব্যবহার করেছে ইসরায়েল এই হামলার ক্ষেত্রে। এসব যুদ্ধ বিমান সহজে ধরা পড়ে না রাডারে, কিন্তু কোন দেশের উপর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া এবং এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারের মাধ্যমে কোনো জ্বালানি সংগ্রহের কোনো কিছুই ওই দেশ টের পাবে না, সেটা বিশ্বাসযোগ্য নয় এভিয়েশন বিশেষজ্ঞদের কাছে। এর আগেও সৌদি আরব, জর্ডান, ইরাক সহ বিভিন্ন আরব দেশ ইসরায়েলকে সহায়তা করেছে ইরানে হামলার ক্ষেত্রে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বুধবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলকে সম্মিলিতভাবে মোকাবেলার জন্য। বস্তুত কাতারের এই আহ্বান ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়, কারণ ইসরায়েলের মূল মদতদাতা দেশ হলো যুক্তরাষ্ট্র, আর সেই যুক্তরাষ্ট্রের পদলেখী রাষ্ট্র হলো স্বয়ং কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান সহ সব আরব দেশ। যুক্তরাষ্ট্রের অস্ত্রে ইসরায়েল যখন গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তখন গত মে মাসে ট্রাম্পের কাতার সফরের সময় কাতার $1200 বিলিয়ন অস্ত্র কেনা সহ বিনিয়োগ চলে গেছে কাতার। একদিকে সমস্ত আরবরা মিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করছে, অপরদিকে ইসরায়েলের হাত থেকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে, যা পরস্পর বিরোধী।
বিশেষজ্ঞদের মতে আরবরা না চাইলে ইসরায়েল কখনো গাজা ও ফিলিস্তিনে এভাবে গণহত্যা চালাতে পারবে না। আরবরা না চাইলে ইসরায়েল হামলা চালাতে পারে না ইরান, ইয়েমেন, লেবানন, সিরিয়া সহ কোনো দেশের উপর। ইসরায়েল বর্তমানে গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া ও ইয়েমেন ও ইরানে যে বর্বরতা চালিয়ে যাচ্ছে তার দায় মূলত আরবদের। গাজা যুদ্ধ শুরুর পর কাতার এবং মিশর এই যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করে আসছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অনুমতি নিয়ে কাতার হামাস নেতাদের জন্য কাতারে হামলা চালিয়েছিল, কিন্তু সেই কাতারে হামাস নেতাদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের এই চূড়ান্ত উদ্ধতির বিরুদ্ধে অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া কাতারের আজ কিছুই করার সামর্থ্য নেই ইসরায়েলের বিরুদ্ধে। এবং সেই গণতন্ত্র মানবাধিকারের মুখোশধারী গোটা পশ্চিমা বিশ্ব সম্পূর্ণ নীরব এই বিষয়ে। কেবল কানাডা বলেছে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষার বিষয় বিবেচনা করবে। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েল তিউনিসিয়া, সিরিয়া, লেবানন, ইয়েমেন, কাতার ও ফিলিস্তিন নিয়ে মোট 6টি দেশের উপর বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার দোহায় হামলার পর ইসরায়েল হামলা চালিয়েছে ইয়েমেনে। এতে নিহত হয়েছে অর্ধশতাধিক ইয়েমেনি। এছাড়া গাজায় বুধবার ইসরায়েল হত্যা করেছে কমপক্ষে 72 জন ফিলিস্তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার বলেছেন সর্বশেষ এক সপ্তাহে গাজা থেকে 1 লাখের বেশি ফিলিস্তিনি তাদের এলাকা ছেড়ে তাঁবুতে আশ্রয় নিয়েছে। তবে এখনো 10 লাখ ফিলিস্তিনি তাদের নিজ নিজ এলাকায় অবস্থান করছে। তাদের সবাইকে গাজা ছাড়তে হবে। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের যুক্তরাষ্ট্রের আলোচিত সাংবাদিক টাকার কারসন বলেছেন 2001 সালের 18 সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার ঘটনা আগে থেকে জানতো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। পিএস আনসেন্সর্ড নিউজ নামক অনুষ্ঠানে মঙ্গলবারে দাবি করেন টাকার কারসন। টাকার কারসন বলেছেন 9/11 হামলার উপর তিনি একটি ডকুমেন্টারি তৈরি করছেন, শীঘ্রই এটি তিনি প্রচার করবেন। তার ডকুমেন্টারিতে থাকবে 9/11 হামলার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যে জানতো সে বিষয়ে তথ্য। টাকার কারসন বলেন, আমি বলছি না এই ঘটনার সাথে ইহুদিরা জড়িত, কিন্তু হামলার পরপরই বেঞ্জামিন নেতানিয়াহু ক্যামেরার সামনে হাজির হয়ে বলেছিলেন এটা একটা ভালো জিনিস হচ্ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন একই সংঘাতে জড়িত হবে যা আমরা গত কয়েক দশক ধরে মোকাবেলা করে আসছি। টাকার কারসন বলেছেন 9/11 হামলার বিষয়ে সাধারণ মানুষ এখনো খুব কমই জানেন। এই হামলার পর ইসরায়েলের শিল্পকলার ছাত্রদের একটি দলকে গ্রেফতার করা হয়েছিল যুক্তরাষ্ট্রে, কিন্তু তারা শিল্পকলার ছাত্র ছিল না। পরবর্তীতে তাদেরকে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হয়। আমি FBI নথি থেকে উদ্ধার করেছি তাদের সম্পর্কে তথ্য। এফবিআই নথিতে তাদের সম্পর্কে বলা হয়েছে তারা এই হামলার পর ঘটনার ভিডিও করেছিল। আমার কাছে মনে হচ্ছে তারা এই হামলা সম্পর্কে আগে থেকে জানতো। কারসন বলেছেন 2000 সাল থেকে তাদের আমেরিকার গোয়েন্দা সংস্থা ভবনে আনাগোনার তথ্য রয়েছে। আর স্টুডেন্ট ছাত্রদেশে তারা আমেরিকার বিভিন্ন গোয়েন্দা এজেন্টদের বাসায় আনাগোনা করেছে। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর আমূল বদলে যায় গোটা বিশ্ব ব্যবস্থা। এই হামলার পর আমেরিকার তখনকার প্রেসিডেন্ট জর্জ বুশ মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধ ঘোষণা করেন। হামলা শুরু করেন আফগানিস্তানে। এরপর একে একে ধ্বংস করেন ইরাক ও লিবিয়া। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম যুবকদের ধরে নিয়ে বছরের পর বছর নির্যাতন করা হয়। গুয়ান্তানামো সহ গোপন অনেক কারাগারে এতে নিহত হয় অনেকে। পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ কোনো অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করে সন্ত্রাস দমনের নামে। অনেকের মতে 9/11 হামলা ছিল ইসরায়েলের একটি ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে নামানোর জন্য। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। জাতিসংঘের তদন্ত কমিশন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রমাণ পেয়েছে। জাতিসংঘের তদন্ত কমিশনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের 7 অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক আইনের অধীনে সংজ্ঞায়িত 5টি গণহত্যার কারণের মধ্যে 4টি পরিচালিত হয়েছে গাজায়। এর মধ্যে আছে একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, ইচ্ছাকৃতভাবে গোষ্ঠীটিকে ধ্বংস করতে পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং জন্ম রোধ করা, যার সবই হয়েছে গাজায়। ইসরায়েলি বাহিনীর এই ধরনের আচরণ গণহত্যার অভিপ্রায় হিসেবে প্রমাণিত হয় বলে মন্তব্য করেছে জাতিসংঘ। ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন তদন্তে 2021 সালে তদন্ত কমিশন গঠিত হয়। 3 সদস্যের এই বিশেষজ্ঞ প্যানেলের সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জাতিসংঘ মানবাধিকার প্রধান
নাভি পিল্লাই, যিনি রুয়ান্ডা গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সভাপতিও ছিলেন। তার নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন গণহত্যা কনভেনশনের অধীনে সংজ্ঞায়িত 5টি গণহত্যার মধ্যে 4টি তথা জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পায়। কমিশন আরো বলেছে তারা ইসরায়েলি নেতাদের দেওয়া বক্তব্য বিশ্লেষণ করেছে, যেসব বক্তব্যে প্রেসিডেন্ট আইজ্যাক হাজর্গ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট গণহত্যাকে উস্কে দিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে। অবশ্য গাজায় 64,000 মানুষ হত্যা, 90% বেশি মানুষের ঘরবাড়ি ধ্বংস করার পরও একে গণহত্যা মানতে নারাজ ইসরায়েল। তাদের পাল্টা অভিযোগ, প্রতিবেদনটি বানোয়াট ও মিথ্যা। প্রক্সি হিসেবে কাজ করার উদ্দেশ্যে হামাসের মিথ্যাচারের উপর নির্ভর করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাদের ভাষ্য, হামাসই বরং ইসরায়েলে গণহত্যার চেষ্টা করেছে, 1200 জনকে হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে। কাজেই গাজায় তাদের একমাত্র প্রচেষ্টা হামাসের ক্ষমতা ধ্বংস করা, এর বেশি কিছু নয়। সংকটের কারণে হঠাৎই নতুন সংকটের 3 বছর আগে মাত্র 43টি ইরানি শাহেদ ড্রোন নিয়ে ইউক্রেন আক্রমণ শুরু করেছিল মস্কো, আর এখন একসাথে 800 বেশি ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউ ইয়র্ক টাইমস বলছে এই রূপান্তর ইউক্রেনের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। একই সাথে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে ফেলছে। বর্তমানে রাশিয়ার 2টি বড় কারখানায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে শাহেদ ড্রোন। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি খাতের সংযোগে মস্কো গড়ে তুলছে এক বিশাল ড্রোন উৎপাদন নেটওয়ার্ক। ভ্লাদিভস্টক অর্থনৈতিক ফোরামে রাশিয়ার প্রায় সব অঞ্চলে নিজস্ব ড্রোন মডেল প্রদর্শিত হয়, যা প্রমাণ করে ড্রোনই এখন রাশিয়ার সামরিক অগ্রাধিকারের শীর্ষে। রাশিয়ার ড্রোন এখন উন্নত গাইডেন্স সিস্টেম, শক্তিশালী জ্যামিং প্রতিরোধ এবং নতুন ধরনের এয়ারহেড দিয়ে সজ্জিত। আক্রমণ কৌশলেও এসেছে ব্যাপক পরিবর্তন। আকাশে ঢুকে যাচ্ছে ডিকয় ড্রোনের ঝাঁক, যা একদিকে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে, অন্যদিকে মূল আক্রমণে সহায়ক হচ্ছে। রাডার ফাঁকি দিয়ে এই ড্রোনগুলো অভিনব কৌশল অবলম্বন করতে পারে। খোলা আকাশের মধ্য দিয়ে না গিয়ে জঙ্গল ও নদীর উপর দিয়ে উড়ে যায় লক্ষ্যবস্তুর দিকে। শহরের ভেতর উঁচু ভবনের আড়াল থেকে হামলা চালায় এই ড্রোন, যার ফলে গুলি করে ধ্বংস করা বেশ কঠিন হয়ে পড়ে। 9 সেপ্টেম্বর রাত থেকে 10 সেপ্টেম্বর সকাল পর্যন্ত রুশ ড্রোন পোল্যান্ডের আকাশ সীমা অতিক্রম করে। 13 সেপ্টেম্বর রোমানিয়ার আকাশে একটি রুশ ড্রোন আটকাতে ওঠে 2টি যুদ্ধ বিমান। ন্যাটোর প্রতিরক্ষা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, এই ঘটনা তা স্পষ্ট করছে। প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে রাশিয়া হাজার হাজার ড্রোন একসাথে ছড়িয়ে দিতে পারে, যা ন্যাটো মিত্রদের জন্য বড় পরীক্ষা হবে। মস্কো দাবি করে তাদের কামিকাজে ড্রোন কেবল সামরিক স্থাপনে টার্গেট করে, কিন্তু বাস্তবে স্কুল, হাসপাতাল, পার্ক ও আবাসিক ভবনেও আঘাত করছে। রাতের অন্ধকারে শহরের গভীরে আঘাত করে মানুষকে আতঙ্কিত করা এখন রুশ সেনাদের মূল কৌশল, এমন দাবি করছে ইউক্রেন। 2025 সালেই রাশিয়া ইউক্রেনের দিকে 34,000-এরও বেশি আক্রমণাত্মক ড্রোন ও ডিকয় ছড়েছে, যা 2024 সালের একই সময়ের তুলনায় প্রায় 9 গুণ বেশি। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে রুশ বাহিনী থেকে ঢের এগিয়েছিল ইউক্রেন। ইরানের সহায়তা ও নিজেদের বড় উৎপাদনের মাধ্যমে ইউক্রেনকে বহু পিছনে ফেলেছে রুশ বাহিনী। রাশিয়ার উড়ন্ত ড্রোনের মোকাবেলায় ইউক্রেনও রাডার সজ্জিত ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার শুরু করেছে। তবে কার্নেগি এন্ডাউমেন্টের বিশ্লেষক মাইকেল হফম্যানের মতে এসব প্রতিরোধ ব্যবস্থা এখনো সীমিত প্রসারে কার্যকর। আক্রমণের গতি ও পরিমাণে রাশিয়া যেভাবে এগোচ্ছে তা ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেন সংঘাত এখন ড্রোন যুদ্ধে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। শুধু যুদ্ধক্ষেত্র নয়, দীর্ঘ পাল্লার আকাশপথ আক্রমণও এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ইউক্রেনের ভেতরেই নয়, ন্যাটো সীমান্ত পর্যন্ত রুশ ড্রোনের প্রবেশ ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে। পারমাণবিক শক্তি জোরদার করার লক্ষ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে। এই উপলক্ষে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরকালে পারমাণবিক জ্বালানি খাতে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। ডোনাল্ড ট্রাম্পের লন্ডন সফরকালে দুই দেশ এক ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক বিনিময় চুক্তি স্বাক্ষর করবে, যা ভবিষ্যতের পরমাণু শক্তি নিরাপত্তায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তি শুধু নতুন পরমাণু নিয়ন্ত্রণ কেন্দ্র নির্মাণেই সীমাবদ্ধ নয়, বরং জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি বিনিময় ও দীর্ঘমেয়াদী বিনিয়োগে দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। যুক্তরাজ্য সরকার ইতোমধ্যেই পারমাণবিক খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে। সাইজওয়েল সি প্রকল্প
প্রকল্পে প্রায় 14 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ ছাড়াও দেশের প্রথম ছোট মানের পারমাণবিক চুল্লি নির্মাণে রোলস রয়েসকে অগ্রাধিকার দিচ্ছে সরকার, যা বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় সস্তা, দ্রুত স্থাপনযোগ্য, নিরাপদ এবং নমনীয়। নতুন চুক্তির আওতায় দেশ দুটির বহুজাতিক জ্বালানি ও সেবা প্রদানকারী কোম্পানি যৌথভাবে কাজ করবে। এতে যুক্তরাষ্ট্রের এক্স এনার্জি ও যুক্তরাজ্যের সেন্ট্রিকা যৌথভাবে ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে 12টি উন্নত মডিউলার রিঅ্যাক্টর স্থাপন করবে বলে ধারণা করা হচ্ছে, যা দেশ দুটির পরমাণু প্রযুক্তি বিনিময় ও বিনিয়োগের কৌশলগত সম্পর্ককে নতুন এক মাত্রায় নিয়ে যাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হোল্টাক ইন্টারন্যাশনাল, ফ্রান্সের ইডিএফ এবং যুক্তরাজ্যের ট্রাইটেক্স যৌথভাবে মধ্য ইংল্যান্ডে প্রায় 11 বিলিয়ন পাউন্ড ব্যয়ে একটি উন্নত ডেটা সেন্টার নির্মাণ করবে। চুক্তির একটি বড় দিক হল পারমাণবিক নিরাপত্তা ও অনুমোদন প্রক্রিয়ায় সমন্বয় আনা, ফলে এক দেশে অনুমোদিত রিঅ্যাক্টর অন্য দেশেও দ্রুত অনুমোদন পাবে, আর সময়সীমা 3 থেকে 4 বছর থেকে কমে মাত্র 2 বছরে নেমে আসবে। যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট একে দুই দেশের জন্য বিশাল বাণিজ্যিক সুযোগ বলে অভিহিত করেছেন। ব্রিটেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এই বিনিয়োগ যুক্তরাজ্যকে পারমাণবিক শক্তির স্বর্ণযুগে প্রবেশ করাবে, দীর্ঘমেয়াদে সুবিধা পাবে সাধারণ মানুষ, কমবে বিদ্যুৎ বিল, বাড়বে কর্মসংস্থান। অন্যদিকে এক্স এনার্জি, সেন্ট্রিকা ও ইডিএফ জানিয়েছে এসব প্রকল্প হাজারো কর্মসংস্থান সৃষ্টি করবে এবং যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। হোল্টেকের চেয়ারম্যান ক্রিস সিং বলেছেন, এই প্রকল্পটি দেশের অর্থনীতি ও দক্ষ কর্মশক্তির জন্য এক নতুন দিগন্ত। সব মিলিয়ে বলা যায়, ট্রাম্পের সফরে স্বাক্ষরিত এই পারমাণবিক শক্তি চুক্তি শুধু জ্বালানি নিরাপত্তা নয়, বরং শিল্পোন্নয়ন, কর্মসংস্থান এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। কাতারে ইসরায়েলের আকস্মিক হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে নতুন উত্তেজনা। এক সপ্তাহ আগে সেই হামলায় নিহত হন 6 জন, যাদের মধ্যে একজন ছিলেন কাতারি নিরাপত্তা কর্মী। ইসরায়েল দাবি করেছিল হামলার উদ্দেশ্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নির্মূল করা, কিন্তু এই ঘটনায় আরব ও মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন ছড়িয়ে দিয়েছে। এখন সেই ক্ষোভকে কেন্দ্র করে দোহায় এক ছাদের নিচে একত্র হচ্ছেন মুসলিম ও আরব বিশ্বের শীর্ষ নেতারা। ইসরায়েলের হামলার দিনই দোহায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। আলোচনায় 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ও বন্দি বিনিময়ের প্রস্তাব ছিল মূল এজেন্ডা, কিন্তু বৈঠক চলাকালে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আন্তর্জাতিক কূটনীতিকদের মতে এই হামলা শুধু শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করেনি, বরং আঞ্চলিক নিরাপত্তা সংকটও বাড়িয়েছে। ঘটনাটির পরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে হামলার নিন্দা জানায়। এই নিন্দার পরে কাতার জরুরি আলোচনা সম্মেলনের ডাক দেয়। কাতারের প্রধানমন্ত্রী আল-থানি নিউ ইয়র্কের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট বলেন, দোহা একক কোনো পদক্ষেপ নয়, বরং সমষ্টিগত প্রতিক্রিয়ার পথে হাঁটবে। ইতোমধ্যে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর অন্তত 70টি দেশের নেতারা বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। শনিবার ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি মুসলিম বিশ্বকে সতর্ক করে বলেন, শুধুমাত্র নিন্দা বা বিবৃতিতে থেমে থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তিনি যৌথ সামরিক অপারেশন সেল গঠনের প্রস্তাব দেন, যা সম্মেলনে বাস্তব পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি এমন কোনো কাঠামো গঠিত হয়, তবে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল গাজা ছাড়াও ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে একের পর এক হামলা চালিয়েছে। এসব হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। সংঘাতের মাত্রা বাড়লে তেল সরবরাহ থেকে শুরু করে বাণিজ্যিক নৌপথ ঝুঁকির মুখে পড়তে পারে। কাতার সহ উপসাগরীয় অনেক দেশ এখন নতুন প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার চিন্তা ভাবনা করছে, যা যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র চুক্তি বা নিরাপত্তা চুক্তির বাইরেও যেতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সম্মেলন শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, দীর্ঘদিনের মার্কিন প্রভাবকেও চ্যালেঞ্জ করার মঞ্চ হয়ে
উঠতে পারে। কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন দোহায় এই সম্মেলন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে পারে। মুসলিম দেশগুলোর সমষ্টিগত অবস্থান যুক্তরাষ্ট্র ইসরায়েলের কূটনৈতিক চাপে বড় ধরনের পাল্টা ভারসাম্য তৈরি করবে। আর যদি সম্মেলন থেকে যৌথ সামরিক বা অর্থনৈতিক প্রতিরোধের সিদ্ধান্ত আসে, তবে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও পশ্চিমা মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সময়ের সবচেয়ে আলোচিত শব্দ সংস্কার। পট পরিবর্তনের পর তেমন কোনো দৃশ্যমান সংস্কার চোখে না পড়লেও জামাত শিবিরের বড় ধরনের সংস্কার এসেছে বলে মনে করছেন সচেতন মানুষ। এই সংস্কারই তাদের দিন দিন জনপ্রিয় করে তুলছে বলে মন্তব্য করছেন অনেকে। ডাকসুর নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্র শিবিরের নেতারা গত বৃহস্পতিবার সকালে রায়বাজারের বদ্ধভূমিতে দোয়া ও মোনাজাত করছেন জামায়াত ইসলামের দলীয় সিদ্ধান্তে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম জামায়াত সমর্থিত কোন সংগঠন শহীদ বদ্ধভূমি স্মৃতিসৌধে গেল। এটাকে দলটির অন্যতম সংস্কার বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। এই ঘটনাকে 71-এ স্বাধীনতা যুদ্ধ বিরোধী ভূমিকার বিষয়ে জামায়াতের এতদিনকার দলীয় অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরো দেখা যেতে পারে, যা এতদিন জামায়াত করেনি। তরুণ প্রজন্মের এই পরিবর্তনকে না ভাবে ব্যাখ্যা করেছেন বক্তারা। স্বাধীনতা বিরোধী বলে জামায়াতকে যে ট্যাগ দিয়েছিল আওয়ামী লীগ, সেই ট্যাগ এখন খুব একটা কার্যকর হচ্ছে না। কেননা দেশ স্বাধীন হয়েছে 54 বছর, আর জামায়াতের এখনকার বেশিরভাগ নেতার বয়স তার নিচে। স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে এখন আর স্বাধীনতা বিরোধী বলা যুক্তিসঙ্গত নয়। অন্যদিকে শিবিরের তরুণ প্রজন্ম বদ্ধভূমিতে শ্রদ্ধা জানিয়ে প্রমাণ করেছে তারা দীর্ঘদিনের ওই ট্যাগের ধারক নয়, বাহক নয়। তখন মিয়ানমার ভোটের ফলাফল ঘোষণার পরদিন 11 সেপ্টেম্বর সকালে সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর বিজয়ীরা ঢাকার মোহাম্মদপুরের রায়বাজারে শহীদ বদ্ধভূমি স্মৃতিসৌধে গিয়ে দোয়া ও মোনাজাত করেন। সেখানে সাদিক কায়েম গণমাধ্যম কর্মীদের বলেন, আমরা রায়বাজারে বদ্ধভূমিতে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের জন্য দোয়া এবং জুলাই বিপ্লবের শহীদদের গণকবর জিয়ারত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অন্যতম অগ্রপথিক সলিমুল্লাহর কবর জিয়ারত করেছি। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকের আজাদী, তাই তাদের স্মরণ করাই আমাদের প্রথম কাজ। 1977 সালে ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর এই প্রথম তারা রায়েরবাজার শহীদ বদ্ধভূমি স্মৃতিসৌধে গেল। এই বিষয়ে জানতে চাইলে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এটা আমরা সিদ্ধান্ত নিয়ে করেছি। স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশ গঠন ও বিনির্মাণে যাদের ভূমিকা আছে, আমরা তাদের সম্মান জানাই, তাদের অবদান আমরা স্বীকার করি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। দলটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য জামায়াত ইসলামী দলীয় ক্ষমা চাওয়ার প্রশ্নে যে রাজনৈতিক বিতর্ক চলমান রয়েছে, সেটির বিষয়ে নীতি নির্ধারণী নেতারা এখন আগের চেয়ে বেশি মনোযোগী। এ ব্যাপারেও শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জামায়াতের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে বলে দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এর জন্য দলটির শীর্ষ নেতৃত্ব সহ সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় মজলিসেও শুরা উপযুক্ত প্রেক্ষাপট ও অনুকূল পরিবেশ বিবেচনায় নিচ্ছে। এর আগে জামায়াতের দুজন সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন। এই বিষয়টিকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক দলীয় পদ থেকে ইস্তফা পর্যন্ত দিয়েছিলেন। সম্প্রতি তিনি মৃত্যুবরণ করেন। কামরুজ্জামান 71 মানবতা বিরোধী অপরাধে ফাঁসিতে দণ্ডিত হন। তিনি জামায়াতের তৎকালীন আমিরকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে লেখা দীর্ঘ চিঠিতে দলের সংস্কারের কিছু পরামর্শ দিয়েছিলেন। জানা যায় দলের সংস্কার, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়ে জামায়াতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার মতামত জানিয়ে দলের সমর্থন না পাওয়ায় হতাশ হয়ে 2019 সালে পদত্যাগ করেছিলেন আব্দুর রাজ্জাক। তখন তিনি পদত্যাগপত্র লেখেন, অতীতে আমি অনেকবার পদত্যাগের কথা ভেবেছি, কিন্তু এই ভেবে নিজেকে বিরত রেখেছি যে যদি আমি অভ্যন্তরীণ সংস্কার করতে পারি এবং 71-এর ভূমিকার জন্য জামায়াত জাতির কাছে ক্ষমা চাই, তাহলে তা হবে একটি ঐতিহাসিক অর্জন। কিন্তু জামায়াতের সর্বশেষ পদক্ষেপ আমাকে হতাশ করেছে। পদপত্রে রাজ্জাক উল্লেখ করেছিলেন 2018 সালের 30 ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের পর জানুয়ারি মাসে জামায়াতের করণীয় সম্পর্কে তার মতামত চাওয়া হয়। তিনি যুদ্ধকালে জামায়াতের ভূমিকা সম্পর্কে দায়িত্ব গ্রহণ করে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন। জামায়াতকে বিলুপ্ত করে নতুন নামের দল গঠনের পরামর্শ দেন। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আসা নেতাদের দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়ে 2010 সালের নভেম্বরে কারাগার থেকে চিঠি লিখেছিলেন মোহাম্মদ কামরুজ্জামান। দীর্ঘ ওই চিঠিতে কামরুজ্জামান তখনকার পরিস্থিতিতে রাজুক ও জামায়াতের জন্য কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে তা মোকাবিলায় 3টি বিকল্প পথের কথা উল্লেখ করেন। 3 নম্বর বিকল্পটি ছিল এরকম: আমাদের যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, তারা জামায়াতের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবো।
এবং সম্পূর্ণ নতুন লোকদের হাতে জামায়াতকে ছেড়ে দেব, অর্থাৎ এটা নিউ জেনারেশন বা নতুন প্রজন্মের জামায়াত হবে এটি। ৭১-এর স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য ক্ষমা না চাওয়া এবং দলে বাস্তবভিত্তিক সংস্কারের পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে ২০২০ সালের ২রা মে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি গঠন করেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মুজিবুর রহমান মঞ্জু। জামায়াতের বেশ কয়েকটি সূত্র থেকে জানা যায় শুধু ৭১ প্রশ্ন নয়, এর বাইরে দলের অভ্যন্তরীণ আরো কিছু বিষয়ে পুরনো অবস্থান পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন জাতীয় নির্বাচনে দলের রুকন বা শপথধারী সদস্য ছাড়া মনোনয়ন দেওয়া হয় না। আগামী নির্বাচনে এই শর্ত শিথিল করা হবে। এবার জামায়াত নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ গ্রহণযোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেবে। এক্ষেত্রে অন্য ধর্মাবলম্বীদের বিষয়ে উদারনীতি নেওয়া হতে পারে। দলটির একজন কেন্দ্রীয় নেতা জানান, জামায়াত ক্রমাগত সংস্কারের মধ্য দিয়ে এগোচ্ছে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির যে বিপুল বিজয় পেয়েছে সেখানেও প্রথাগত নিয়ম ভেঙে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেমন ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মধ্যে আর ইসলামী ছাত্র সংস্থা ছাত্রীদের মধ্যে কাজ করে। ধর্মীয় ও নৈতিক দিক বিবেচনায় এতদিন দুই সংগঠনের মধ্যে সাংগঠনিকভাবে আন্তঃযোগাযোগের সুযোগ ছিল না। গণতান্ত্রিকভাবে ছাত্রী সংস্থাকে নিয়ন্ত্রণ করে জামায়াতের মহিলা বিভাগ। মহিলা বিভাগ চলে জামায়াতের আমিরের তত্ত্বাবধানে। এবারে ডাকসু নির্বাচনে ছাত্রীদের ভোট ব্যাংকের কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রার্থীদের ছাত্র সংস্থার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। ডাকসু নির্বাচনের জন্য এটা করা হয় ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদের বিশেষ অনুরোধে। তারা আমিরের কাছে ধর্মীয় ও নৈতিক বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার প্রতিশ্রুতি দিয়ে ভোটের প্রচারের জন্য দল থেকে এই সুযোগ নেন। বিশেষজ্ঞরা বলেছেন, অন্যরা সংস্কার বলে চিৎকার করলেও গোপনে সংস্কার ঠিকই করছে কেবল জামায়াতে ইসলামী। সাংগঠনিকভাবে তাদের গোড়া মনোভাবের পরিবর্তন আর সময়ের সাথে ঢাকার যে সংস্কার হয়েছে বা হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা তাদের জনপ্রিয়তাকে আরো বাড়াতে পারে। কিছু রাষ্ট্রীয় অনেক অর্থ ব্যয় হবে, কিন্তু আসলে এখান থেকে কোনো আউটপুট হয় না, আসেনি এবং আসবেও না। সেটা আমরা এবার উত্তর মধ্যপ্রাচ্য নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই। সেটি হচ্ছে, আপনি জানেন যে চলতি বছরে জুনে ইরান এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক একটা যুদ্ধ হয়েছে, 12 দিনের যুদ্ধ। তো অতি সম্প্রতি ইরানের